আজকের গল্প লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত একটা আঁচিলের গল্প। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। পুরনো প্রেমিকার সঙ্গে আচমকা বহুদিন বাদে দেখা হয়ে গেলে নানা রকম প্রতিক্রিয়া হতে পারে। গান ঘরে বেলা 11টার একটু পরে টিয়াকে দেখে আমার যা হলো তা বিস্ময়, আক্ষেপ, ক্ষোভ, রাগ, খানিকটা বোধহয় অনুশোচনাও। একসঙ্গে এত সব হলে কি হচ্ছে ভিতরে তা ঠিকঠাক আইডেন্টিফাই করা যায় না। তবে একটা উথাল পাথাল ঠিকই। প্রতিদিন রাতে শোয়ার আগে আমি মিনিট 3 থেকে মিনিট 5 অবধি নিয়মিত আমার সঙ্গে টিয়ার বিচ্ছেদ এবং তজ্জনিত বিরহ কাতরতার দ্বারা আক্রান্ত হই। তারপর যথা নিয়মে ঘুমিয়ে পড়ি। কে একজন কবি যেন লিখেছিলেন, প্রেম ও ধর্ম জাগিতে পারে না 12টার বেশি রাতি। 10 বছর পর এই দেখা। গান ঘরে খুব মৃদু ভলিউমে প্রেম ও পূজা পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত চালানো হয়। যার ইচ্ছে সে শুনতেও পারে, আবার না শুনতেও পারে। এত নিচু পর্দায় শব্দটা বেঁধে রাখা যা অনেকটা গুঞ্জন ধ্বনির মতো। 10 বছরের বিরহের পাষাণভার অবশ্য কালগুণে অনেকটাই ওজন হারিয়ে ফেলেছে। আমার জিমে যেমন মোটা মানুষরা আসে এবং রোগা হয়ে যায়, অনেকটা তেমনি। তবু গত 10 বছরে আমার যৌবনকাল ধীরে ধীরে পশ্চিমে ঢলেছে এবং এখন বিদায় নেওয়ার জন্য ধীরে সুস্থে তল্পিতল্পাও গুটাচ্ছে। জুতো মোজা পরে জয় দুর্গা বলে বিদায় নিলেই হয়, কারণ আমার বয়স এখন পাক্কা 37। টিয়ারও না হোক 35-33 তো হবেই। 10 বছর পর টিয়াকে টিয়া বলে চিনতে পারাটাও একটা অ্যাক্সিডেন্ট। আমার কুট ও হিসাবি চোখে প্রথমেই ধরা পড়ল ওর ওজন। এ ব্যাপারে আমার ভুলচুক কমই হয়। 200-500 গ্রামের হেরফের হতে পারে, কিন্তু টিয়া এখন 15 কেজি ওভারওয়েট। শরীরে আয়রন কম এবং খুব সম্ভব পিরিয়ডের গন্ডগোল আছে। তালুর চুল বেশ পাতলা এবং ডবল চিন। কিন্তু যেটা হাহাকার করে ওঠার মতো ব্যাপার তা হলো ওর বাঁ চোখের নিচে সেই আশ্চর্য আঁচিলটা নেই। হায়, কোথায় গেল সেই মহার্ঘ আঁচিল? 10 বছর আগের যুবতীটির সব সৌন্দর্য যে জড়ো হয়েছিল ওই আঁচিলকে ঘিরে। হ্যাঁ, সত্যি বটে, আজকাল ডাক্তাররা শরীরের অতি অনুভূতিশীল অংশে আঁচিল থাকা পছন্দ করেন না। আঁচিল থেকে অনেক কিছু হতে পারে, ক্যান্সার অবধি। তাই সন্দেহজনক আঁচিল উপড়ে ফেলারই পরামর্শ দেন তাঁরা। তবু ওই ছোট একটি আঁচিল যে একটি মুখাবয়বকে কতটা আলোকিত করত কি বলবো। জীবনানন্দ চিল নিয়ে কবিতা লিখেছিলেন। 10 বছর আগেকার টিয়াকে দেখলে তিনি আঁচিল নিয়েও লিখতেন। ওই একটা আঁচিল যে কত জাহাজ ডুবি ঘটাতে পারত, ডেকে আনতে পারত ভূমিকম্প বা জলোচ্ছ্বাস, কত যুবককে দেবদাস করে ছেড়ে দিতে পারত, আরো কত লোককে পাঠাতে পারত পাগলা গারদে। প্রথম ইচ্ছেটাই হয়েছিল টিয়ার 2 কাঁধ ধরে প্রবল ঝাঁকুনি দিয়ে ধমকে বলি, কোথায় গেল তোমার আঁচিল? লক্ষ মহিলার ভিড়েও যা দিয়ে চেনা যেত তোমাকে। না, ওভাবে অবশ্যই বলিনি। তবু আমার প্রথম প্রশ্নটাই ছিল কিছুটা অদ্ভুত। সামনে ম্যাগাজিনের পাতা উল্টানোয় রত টিয়াকে বিনীতভাবেই বললাম, আঁচিলটা উপড়ে ফেললে বুঝি টিয়া? খুব অবাক চোখে টিয়া আমার দিকে তাকালো। গান ঘরে আলো খানিকটা কমিয়ে রাখা আছে,
তবু এমন নয় যে এই আলোতে লোক চেনা যায় না। তবু টিয়ার চোখের বিস্ময় প্রায় আধ মিনিট স্থায়ী হলো। তারও পর সে অদ্ভুত অবাক গলায় বলে, আরে আপনি কে বলুন তো? অনেকটা বিদ্যাপতির মতো। বাই চান্স তুমি কি বিদ্যাপতির ছেলে? আমি দুঃখের সঙ্গে বললাম, এত বড় ছেলের বাবা হওয়ার মতো বয়স তো আমার হয়নি টিয়া। আমি বিদ্যাপতি হলে দোষের কি? ভূত দেখার মতো চেয়ে রইল টিয়া। তারপর অবিশ্বাসের গলায় বলল, বিদ্যাপতি? কিন্তু তোমাকে এত ইয়ং লাগছে কেন? তোমার তো 10 বছর বয়স বারবার কথা। ইউ লুক ইভেন ইয়ঙ্গার দ্যান দেন। এইখানে ব্যায়াম, বিশেষ করে যোগ ব্যায়াম এবং জিম ইত্যাদি করার সুফলের কথা আমি এক কাহান বলতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আজকাল ব্যাপারটা সবাই জানে, কিন্তু যা জানে না তা হলো এই রকম। 10 বছর আগে টিয়া যখন আমাকে প্রত্যাখ্যান করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করে বিদেশে চলে যায়, তখন মনের মধ্যে বিষ বিছুটির জ্বালা নিয়ে আমি পাগলের মতো ছোটাছুটি করেছি, ঘুমের ওষুধ স্টক করেছি, রেল লাইনে গলা দেওয়ার কথা ভেবেছি এবং ইত্যাদি। অর্থাৎ ব্যর্থ প্রেমের জ্বালায় মানুষ যা যা করে আর কি। শেষে ডাক্তার এবং সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে হয়েছিল। আমার বন্ধু শুভঙ্কর একদিন আমাকে বলল, শোন, প্রাণায়াম করলে মনের জঞ্জাল কেটে যায়। রাজি হলে আমার সঙ্গে চল। আমি একজন যোগ গুরুকে ভালো চিনি। যোগগুরু বেদ আচার্য বয়স্ক মানুষ, মেদহীন টান চেহারা। বস্তুত তিনি ভরসা দিলেন অমোক প্রাণায়াম আমাকে ঊর্ধ্বচারী করে তুলবে। আমি তখন যেদিকে তাকাই সেদিকেই কে যেন প্রজেক্টর ঘুরিয়ে টিয়ার মুখ প্রক্ষেপ করে। এ যেন সেই যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আমার চোখে, মনে, কানে ঝাঁকে ঝাঁকে টিয়া। টিয়া যেন বৃষ্টির ফোঁটার মতো ঘিরে রেখেছে আমায়। সেই অবস্থায় কাঁপা কাঁপা দীর্ঘশ্বাস আর ভিতর থেকে ধেয়ে আসা কান্নার ঢেউ সামলে শ্বাসযন্ত্রের ব্যায়াম করা যে কি কঠিন। কিন্তু ওইভাবেই আমার একটা নতুন অধ্যায়ের শুরু। শুধু তাই নয়, মাস কমিউনিকেশনে একটা মূল্যহীন MA ডিগ্রি পকেটে নিয়ে চাকরির বাজারে ভালো করে মুখ দেখানোরও আমার উপায় ছিল না। প্রায় কনফার্মড বেকারত্ব কোলে নিয়ে বসে থাকতে হতো। প্রথমত, ব্যায়াম কিছুদিনের মধ্যেই আমাকে টিয়ার কাছ থেকে একটু তফাৎ করেছিল। কার ভিতরে কি থাকে কে জানে। আমার ভিতরে একটা আস্ত বাঘ লুকিয়ে আছে কিনা তা তো জানি না। একদিন যদি বাঘটা হালুম করে জানান দেয় যে ওরে আমি আছি, তবেই আমরা টের পাই। আমারও সেই অবস্থা। যোগ ব্যায়াম, প্রাণায়ামের জটিল জগৎ আমাকে একেবারে ভিতরে টেনে নিল, সঙ্গে খানিকটা জিম। আর এই করতে করতে মাথাও খেলতে লাগলো। চাকরির জন্য ধর্ণা দিতে যাব কেন? এই লাইনেই কিছু করা যেতে পারে তো। হ্যাঁ, আর এরকমই দোলাচলের সময়ে একদিন বাস্তবিকই আমার ভিতর থেকে একটা বাঘ জেগে উঠে বিকট স্বরে হালুম ডাক ছাড়ল। বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ আমাদের নায়িকা গান ঘরে আমাদের অপেক্ষায় আছে। প্রথমে কসবা কানেক্টরের ধারে ছোট মতো একটা যোগ ব্যায়াম, প্রাণায়াম আর ধ্যানের সেন্টার খোলা হয়েছিল। ক্রমে ক্রমে একটা জিম এবং সবশেষে মেয়েদের রূপচর্চার কেন্দ্র। এসবের পিছনে অনেক ঘাম, রক্ত, উত্তেজনা, উৎকণ্ঠা, সংগ্রাম ইত্যাদি আছে, যেমন সবারই থাকে। আমার এই ছোটখাটো সাকসেস স্টোরির পিছনে সবচেয়ে বড় অবদান টিয়ার। তার প্রত্যাখ্যান এবং তজ্জনিত আমার পাগলামি, বিরহ, স্মৃতির তাড়না এসব না থাকলে বাঘটা ডেকেই উঠত না কোনোদিন। তাই
প্রতিদিন শোয়ার আগে গত রাতেও নিয়মিত আমি 2 থেকে 5 মিনিট টিয়াকে ভেবে আসছি, তার বিখ্যাত আঁচিল সমেত। টিয়া উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, সত্যি তুই বিদ্যাপতি? ইয়ার কি নয় তো? কেন, আমাকে কি চেনা যাচ্ছে না টিয়া? কি করে যাবে বলো তো? তোমার কি এখন 21 বছর বয়স হওয়ার কথা? বয়স কি উজানে যায় কখনো? কসমেটিক সার্জারি করিয়েছো নাকি? কোন দুঃখে, কাকে ভোলাতে? পাখি তো কবে উড়ে গেছে। ইয়ার কি করো না, আমি ভীষণ চমকে গেছি। এত ট্রিম, এত বাচ্চা দেখাচ্ছে কেন তোমাকে? এতদিন কোথায় ছিলে? সেই বিখ্যাত পংক্তির প্রতিধ্বনি, এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে, ইত্যাদি। কিন্তু টিয়ার চোখের মধ্যে চেয়ে সেই পাখির নীড়ের চিহ্ন খুঁজে পাওয়া গেল না। পাখির ভিতর থেকে পাখিটি কি উড়ে চলে গেছে? পাখির ভিতরে আর মায়াবী পাখিটি তো নেই। নেই, পাখির ভিতরে পাখি আর নেই। তোমার আঁচিলটা কোথায় গেল টিয়া? বারবার আঁচিলের কথা কেন বলছো বলো তো? তুলে ফেলেছো? কি করব বলো, মাদ্রিদে যখন ছিলাম তখন মাঝে মাঝে ইচিং হতো। ডাক্তার দেখে বলল আঁচিল রাখা নিরাপদ নয়, তাই তুলে ফেলতে হলো। এখন ভালো দেখাচ্ছে না? হ্যাঁ, তুমি এখন স্পটলেস। আঁচিলের কথা থাক, এখন বলো তো, এমন বদলে গেলে কেমন করে? বিশ্বাস হয় না যে। বিরহে, যা কিছু দেখছো এ সবই বিরহের দান। হেয়ালি করো না, তোমার বিশ্বাস হবে না। কিন্তু আমি জীবনে যা কিছু পেয়েছি তা তোমার প্রত্যাখ্যান থেকে। প্রেমে ব্যর্থতাই আমার সবচেয়ে বড় ক্যাপিটাল। কিচ্ছু বুঝতে পারছি না যে বিদ্যাপতি। বোঝবার দরকারই বা কি টিয়া? ভাবছি তুমি প্রথম এই পার্লারে এলে কি দিয়ে তোমাকে আপ্যায়ন করা যায়। আপ্যায়ন? আমাকে তুমি আপ্যায়ন করবে কেন? তুমি যে আমার মান্য অতিথি। তার মানে কি বিদ্যাপতি? এর মানে কি এই যে তুমি এই পজ পার্লারটার মালিক, উইথ অল ইটস আর্টিফিশিয়াল স্পা, স্টিম বাথ সবকিছু নিয়ে? ওই আর কি। ন্যাকামি করো না তো, এ তো দেখছি আলাদিনের আশ্চর্য প্রদীপ। তা তো বটেই, ঈশ্বর সকলের হাতের কাছেই প্রদীপটা এগিয়ে রেখে দেন। কেউ কেউ হাতড়াতে হাতড়াতে পেয়ে যায়, বাকিরা সারা জীবন অন্ধের মতো খুঁজতে থাকে। তোমার কথা কিছু বুঝতে পারছি না, শুধু বলছি তুমি আমাকে ভীষণ অবাক করে দিয়েছো। এই বিদ্যাপতিকে তুমি কোথায় লুকিয়ে রেখেছিলে বলো তো? 10 বছর আগে তোমাকে দেখিনি তো। একটু হাসলাম, কথাটা বলা যায় না, নইলে বলতে ইচ্ছে করে আমার সেই টিয়াকে খাঁচা খুলে কোন আকাশে উড়িয়ে দিয়ে এলে তুমি। আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে আজ তার দিকে চেয়ে কেবলই মনে হয় পাখির ভিতর থেকে পাখি কবে যেন ফুরুত করে উড়ে গেছে। সত্য বটে, প্রেম রূপ নির্ভর নয়, প্রেমের গভীরতর অর্থ হয়েছে। কিন্তু রূপও তো একটা আইডেন্টিটি, তারও স্মারক থাকে তো। উপড়ে ফেলা সেই আঁচিলটা যেমন। কে জানে আমার আসল ভালোবাসা ছিল বুঝি বা ওই আঁচিলটার সঙ্গেই। কে জানে, কে জানে। সওনা বাত, পেডিকিওর, মাঠ প্যাক সবই অগ্রাধিকারের ভিত্তিতে এবং কমপ্লিমেন্টারিতে পেয়ে ভারী খুশি হলো টিয়া। তোমার পার্লারটা না খুব ভালো, আবার আসবো। এখন তো কলকাতাতেই আছি, মাঝে মাঝে দেখা তো হবেই। প্লিজ বাড়িতে এসো একদিন, কাছেই তো, ম্যান্ডেভিল গার্ডেন্স। একটু শিউরে উঠলাম, বলাই বাহুল্য আনন্দে নয়। আমার পার্লারে, জিমে, ধ্যান গৃহে প্রচুর সুন্দরী যুবতী ও কিশোরীদের যাতায়াত। অনেক কর্মচারীও মহিলা। আমাকে প্রথম থেকেই মহিলা বিষয়ে সতর্ক থাকতে হয়েছে, হয়তো একটু অতি সতর্কতা।
বেদ আচার্য আমাকে ব্রহ্মচর্য পালন করতে বললেন। বেটা, আপকো সামহালকে রাখনা। দীর্ঘ 10 বছর আমার নারী চিন্তা বোতলবন্দি হয়ে থেকেছে। মেয়েদের সঙ্গে ঘেঁষাঘেঁষি হয়ে কাজ করতে হলে ইমিউনিটি দরকার। শুধু রুটিন মেনে রাতে শোয়ার আগে 2 থেকে 5 মিনিট টিয়াকে চিন্তা করা ছাড়া। টিয়া চলে যাওয়ার পর একটি মেয়ে দিব্যা এসে আমার হাতে একটা ভাঁজ করা ছোট কাগজ দিয়ে বলল, ম্যাডাম আপনাকে এটা দিয়ে গেছেন। খুলে দেখলাম একটা মোবাইল ফোন নাম্বার, নিচে লেখা, ইচ্ছে হলে ডেকো। হাই চিল, সোনালি ডানার চিল, আমার ব্রহ্মচর্যের সযত্নে রচিত বেড়াটি কত জনাই না টপকে আসার চেষ্টা করেছে। টিনেজার, মধ্যবয়স্কা, ডান্সার, মডেল, গৃহবধূও। বেড়াটি অটুট আছে আজও। 15 কেজি ওভারওয়েট, 35 এবং আঁচিল হারা টিয়া কি তার পারে? সময়ের কি নিষ্ঠুর নিয়ম! যারা ফিজিক্যালি বেড়া ডিঙোতে চায় তাদের ঠেকানো যায়। মিষ্টি হেসে ঠান্ডা মাথায় সৌজন্যের মোড়কে নিবারণ করা আমি শিখে গেছি। যারা তা করে না কিন্তু মনের ভিতরে হানা দিয়ে সব তছনছ করে দিতে থাকে, তাদের ঠেকানো মুশকিল। যেমন গড়ি। কাগজটা দুমড়ে মুচড়ে ট্যাশবিনে লক্ষ্য করে ছুঁড়ে ফেলে দিলাম। লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটা মেঝেতে পড়ল। প্রতি ঘন্টায় এই গানঘর ভ্যাকুয়াম ক্লিন করা হয়। কিছুক্ষণ পর ওটা কাজের ব্যাগে চালান হয়ে যাবে। কিন্তু গেল না। যিনি কুড়িয়ে নিলেন তিনি 2 মাস আগেও ঝুঁকতে পারতেন না। হাঁটাচলা বন্ধ ছিল। ব্যথায় এতই কাতর যে পাশ ফিরতে পর্যন্ত আর্তনাদ করতেন। স্টিমুলেটর, আল্ট্রাসাউন্ড, মাসাজ আর এক্সারসাইজের পর তিনি এখন শটান হয়ে হাঁটতে পারেন। হাঁটু বদলানোর প্রস্তাবও স্থগিত রয়েছে। মিসেস আচারিয়া কাগজটা স্মার্টলি তুলে নিয়ে আমার কাছে এসে বললেন, এটা আপনার হাত থেকে পড়ে গিয়েছিল। কাগজটা নিয়ে পকেটে রেখে মৃদু হেসে বললাম, থ্যাংক ইউ। গড়ি আমার কর্মচারী নয়, তার আলাদা ব্যবসা আছে, তবে মাঝে মাঝে এসে কোণে সাজাতে আসে। একটু শ্যামলা, লম্বা, রোগাটে আর তীক্ষ্ণ মুখ চোখ। দুবার তাকানোর মতো সুন্দরী নয়, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকলে ওর সম্মোহন ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলতে পারে যে কাউকে। নিজে সাজে না কখনো, বা সাজলেও সেটা বোঝবার কোনো উপায় রাখে না। কিন্তু যখন কোণে সাজায় তখন সে মাস্টার মাইন্ড। তার কথা হলো, সাজতে যেও না, শুধু ফিচারগুলোকে একটু এনহান্স করে তোলো। তোমার নাক যদি বাঁকা, তাহলে তা তো সোজা করা যাবে না। তখন ঠোঁট আর চোখ দুটো প্রমিনেন্ট করে তোলা। নাক নিয়ে কেউ মাথা ঘামাবে না। কত কুৎসিতকে যে সে চলনসই করে তুলেছে তার হিসাব নেই। সুন্দরীকে আরো সুন্দরী করে তোলার বৃথা চেষ্টা সে কখনো করে না। শুধু যা আছে তাকে একটু ফুটিয়ে তোলে মাত্র। যাকে জিনিয়াস বলে, গড়ি তাই। প্রথম পরিচয়ের দিনই সে সতর্ক করেছিল, আমি কিন্তু গৌরী নই, মনে রাখবেন, আমি গড়ি। গড়ি কখনো আমার ব্রহ্মচর্যের বেড়া ডিঙানোর চেষ্টা করেনি। তবু কি করে কে জানে আমার বেড়া ভেঙে বারবার গড়ি করেছে অননাধিকার অনুপ্রবেশ। নিজেকে নিজের উল্টো দিকে বসিয়ে আমি আমাকে বোঝাই, কত সুন্দরী গেল এলো, আর জল মাপতে এলো কিনা গড়ি। তোমার হলো কি বিদ্যাপতি? গড়ি আমার বাইরেটা দেখে ঠাট্টা করে মাঝে মাঝে বলে, ইন্টারনাল মিস্টার কুল। কখনো বলে স্টোনম্যান। কথাগুলো মিথ্যেও নয়, আমি তো নির্বিকার হয়ে থাকতে পারি। কিন্তু আজ এতদিন পর টিয়াকে দেখে আমি হঠাৎ তটস্থ হয়েছি। পাখির ভিতর থেকে উড়ে গেছে পাখি। 10 বছর আগের এক টিয়াকে আমি শোয়ার আগে 2 থেকে 5 মিনিট স্মরণ করি নিয়ম মাফিক, যেন এ আমার ধর্মকৃত্য। গান ঘরে আজ তাকে দেখার পর বুঝতে পারছি, আজ আর কিছুতেই স্মরণে আসবে না টিয়া। নিত্যকার ধ্যান আজ উধাও হয়েছে। জিমে নিজের একটা একটেরে ঘর আছে আমার, সেইখানে বসে আমি ফোনটা করলাম। গড়ি,
খুব ব্যস্ত বুঝি? কেন, কি হলো? কোনো জব আছে? না তো, এমনি। আজ আমার একটা কিছু হয়েছে। কি হলো বলবেন তো? আমার অতীত থেকে একজন আজ ফিরে এসেছিল। মাই গড! কে? অ্যান ওল্ড ফ্রেম। গড়ির গলাটা এবার একটু গম্ভীর শোনালো। ভালোই তো, কিন্তু পাখির ভিতর থেকে পাখি উড়ে গেছে। মানেটা কি হলো? আমি জানি না। আজ খুব পরেশান লাগছে। সময় কতটা নিষ্ঠুর হতে পারে জানো? কেন জানবো না? সবাই জানে, মানতে চায় না। আর সেটাই দুঃখের বিষয়। হ্যাঁ ঠিক, সে একটা ফোন নাম্বার দিয়ে গেছে যেটা আমার আর দরকার নেই। গড়ি একটু চুপ করে রইল, তারপর নরম গলায় বলল, কোথায় আছেন এখন বলুন তো? জিমে, আমার ঘরে। ওখানেই থাকুন, আমি আসছি। হঠাৎ একটু লজ্জা করলো আমার। বললাম, কাজকর্ম ফেলে আসতে হবে না। ওটা কাজ নয় বুঝি? কোনটা আমার কাজ আর কোনটা নয় সেটা যেন কেউ শেখাতে না আসে আমাকে। আধ ঘন্টা চুপ করে বসে থাকুন, নড়াচড়া করবেন না। আমি বসে রইলাম।